দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আজকের আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব, আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং চলমান যে সংকট সেটি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক এবং মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। একই সঙ্গে আছেন স্থপতি মুবাশশির হোসেন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক চাইলে আপনারাও কিন্তু আমাদের আয়োজনে যোগ দিতে পারেন, সেক্ষেত্রে ফোন করতে হবে 028170305 থেকে 07 এই নাম্বারগুলোতে। আমরা আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করব, তার আগে একটা রিপোর্ট দেখে নেই, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে, একই সঙ্গে দর্শকদের সুবিধা হবে এক্স্যাক্টলি আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারে গেল 27 নভেম্বর ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় নাজমুল হাসানের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি। কিন্তু প্রায় 6 মাস পার হলেও নানা জটিলতায় বিসিবির নির্বাচন ইস্যু কার্যত হিমঘরে। তবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে নির্বাচিত কমিটি দেখতে চায় আইসিসি, আর তাতেই নড়েচড়ে বসেছে বিসিবি। এখন ইলেকশনের সময় আমরা ইলেকশন ডিক্লেয়ার করব যে কোনো দিন। জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার তাগিদ দিয়েছে আইসিসি, কিন্তু ইচ্ছে থাকলেও নির্বাচনের পথে বড় বাধা বিসিবির সংশোধিত গঠনতন্ত্র নিয়ে সৃষ্ট আইনি জটিলতা। আমরা যেটা আশঙ্কা করতেছি যে আমাদের যে অপোনেন্ট পার্টি যারা বিসিবির এগেইনস্টে কেস করেছে, ইলেকশন ডিক্লেয়ার করলে হয়তো তারা আবার কোর্টে যেতে পারে, যেহেতু কোর্ট ওরকম নির্দেশনা দেয় নেই তোমরা নির্বাচন করো, করতে কোনো বাধা নেই। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর দাবি, অ্যাডহক কমিটি আর সাবেক বিসিবি কমিটির দ্বন্দ্বে ঝুলে পড়েছে নির্বাচন ইস্যু। তবে ক্রিকেটের স্বার্থে দ্রুতই বিসিবিকে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ করেছেন তিনি। হলো এখন যারা বোর্ডে আছেন বা কিছুদিন আগে যারা ছিলেন তাদের ভিতরে একটি কোল্ড ওয়ার চলছে মোটামুটি, আমি বলবো, কারণ কেউ কাউকে ছাড় দিবে এরকম আমার মনে হয় না। গঠনতন্ত্র নিয়ে যথারীতি আদালতে গেছেন স্থপতি মুবাশশির হোসেন। তার দাবি, অ্যাডহক কমিটির ক্ষমতায় আঁকড়ে থাকার মানসিকতা নির্বাচনের জন্য বড় বাধা। উনি ব্যক্তিগতভাবে ইলেকশনে প্রেসিডেন্ট হওয়ার জন্য যত রকম পন্থা নেওয়া সম্ভব হি উইল টেক দ্যাট, যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হতে পারবেন যে উনি পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকবে। তবে জেলা ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিসিবি সভাপতির কয়েক দফা বৈঠকে শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে বোর্ডের নির্বাচন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। হাসিনুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মুবাশশির ভাইয়ের একটা কমেন্ট শুনলাম, একটু মামুন ভাইয়ের বক্তব্য শুনতে চাই। মামুন ভাই, ক্রিকেট বোর্ডের এই যে ইলেকশন ইস্যুতে চলমান সংকট, এটা মানে আপনার দৃষ্টিতে মানে এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে বা এটা সলিউশনের পথটা কি হতে পারে? অ্যাকচুয়ালি এই সংকট কিন্তু অনেকদিন ধরেই সংকট, এটা যে গত 3 মাসের সংকট তা না, এটা বছর বছর ধরে সংকট চলে আসছে। এবং যারা অ্যাকচুয়ালি ক্ষমতায় থাকে তারা সবসময় এই বোর্ডটাকে কন্ট্রোল করতে চায়, এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা জেলাগুলাকে ডিসির মাধ্যমে তারা কন্ট্রোল করতে চায়। এবং সেই জায়গাগুলা যখন নিশ্চিত হয় তখনই কিন্তু একটা প্রেজেন্ট বোর্ড ইলেকশন করে, যেটা আমার মনে হয় খুব হেলদি না। এটাকে আরো ওপেন করা দরকার, বদ্ধ কোনো কিছুই ভালো না। আমি মনে করি যে এটা আরেকটু ওপেন করা দরকার, এবং যারা যোগ্য লোক, যারা অ্যাকচুয়ালি জনপ্রিয়, যারা অ্যাকচুয়ালি ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলোর সাথে জড়িত এবং তারা জনমানুষের কাছে যায়, যারা মাঠে খেলা পরিচালনা করে এবং নিবেদিত প্রাণ, সেই রকম লোকগুলা আসতে পারবে যদি এটা স্বচ্ছ হয়। আদারওয়াইজ এটা কিন্তু কিছু নমিনেটেড রাজনৈতিক দলের কর্মীরাই আসবে। সুতরাং আমার মনে হয় যারা উপরে আছেন, খেলার বৃহত্তর স্বার্থে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই খেলাটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্রীড়া সংগঠক তৈরি করতে হবে, এবং ক্রীড়া সংগঠক তৈরি করতে হলে আমাদের একটা স্বচ্ছ নির্বাচন দরকার, এটাই আমি মনে করি। একটু মুবাশশির ভাইয়ের কাছে আছি। মুবাশশির ভাইয়ের সঙ্গে কথা হলেই মাঝে মাঝে তিনি বলেন যে শুধুমাত্র স্পোর্টস ইস্যুতে অনেক সময় আদালতে মানে বারান্দায় থাকতে হয়েছে, এরকম একটা ঘটনা আপনার লাইফে হয়েছে। আপনি একটা স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা সবসময় বলেছেন, এবং আজকেও আমরা যে রিপোর্টটি দেখলাম সেখানেও বলেছেন। আপনার দৃষ্টিতে কোন কোন জায়গায় আসলে মনে হচ্ছে যে প্রেজেন্ট বোর্ড আসলে সঠিক পথে নির্বাচনটা করতে চাচ্ছে না? সামগ্রিকভাবে চিন্তা করলে কিন্তু দেশকে নিয়ে চিন্তা করতে হয়। যখন বর্তমান সরকার প্রচন্ডভাবে চাচ্ছে যে গণতান্ত্রিক পন্থায় পরবর্তী ইলেকশন হতে হবে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত লোকের মাধ্যমেই ইলেকশন হতে হবে, ঠিক সেই সময় হঠাৎ আমরা দেখলাম নির্বাচিত ক্রিকেট বোর্ডের নির্বাচিত ব্যক্তিদের সময় পার হওয়ার সাথে সাথেই ওইখানে অগণতান্ত্রিক
এবং আরো সহজ ভাষায় যদি বলি, কেয়ারটেকার গভর্নমেন্টকে 3 মাসের জন্য বসানো হলো। সরকার দেশের রাজনীতিতে বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা কোনোভাবে উচিত না। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে পরবর্তী নির্বাচন হওয়া উচিত। কিন্তু সেই সরকারের আমলে সেই সরকারের মেশিনারিজের মাধ্যমে ক্রিকেট বোর্ডে চলে আসলো কেয়ারটেকার গভর্নমেন্ট। আচ্ছা, দেশের কেয়ারটেকার গভর্নমেন্টের তো অনেক ভালো গুণ ছিল যে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারতো না। ক্রিকেট বোর্ডে যারা কেয়ারটেকার গভর্নমেন্টে হিসেবে এসছেন তাদের প্রত্যেকটি লোক ইলেকশনে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব হয়ে গেছে। এটা দিনের আলোর মতন ঘটনা। তাহলে চিন্তা করেন যে একটি দেশের রাজনীতি এবং ক্রিকেট বোর্ডের রাজনীতির মধ্যে কি ধরনের বিপরীতধর্মী সাংঘর্ষিক, এইটা আমাকে ভীষণভাবে ব্যাহত করে, আমার চিন্তা চেতনাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং আমি প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্র কিন্তু এমন একটা জিনিস হচ্ছে, এটা ছোট বাচ্চার মতন আস্তে আস্তে উপরের দিকে ওঠে। রাতারাতি গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীর শ্রেষ্ঠ সিস্টেম হিসেবে একটি দেশের তৈরি করা সম্ভব না। আমি যে জিনিসটা সবসময় বলতে চাই, গণতান্ত্রিক পন্থাতে যেতে হবে, গণতান্ত্রিক পন্থাতে পরিবর্তন করতে হবে। আমি ধরে নেই যে ক্রিকেট বোর্ড যে একটা কনস্টিটিউশন কয়েকদিন আগে যেটা করেছে, এটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশনও হয়, কিন্তু এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে। যদি না আসে, ওনারা যেভাবে কনস্টিটিউশন করছে, আমি মুবাশশির হ্যাভ দ্য রাইট টু মেক এ কনস্টিটিউশন, এবং আমি কালকে টেলিভিশনের দ্বারায় বলতে পারি যে এই কনস্টিটিউশনের মাধ্যমে ইলেকশন হয়ে গেছে এবং আমি প্রেসিডেন্ট। যেহেতু জনগণ বা কাউন্সিলরের কোন সমর্থন ওনাদেরটাও নাই, আমাদেরটাও নাই, তাহলে একই তো ঘটনা হলো। ওনারা কি ওইখানে বসার কারণেই পরবর্তী প্রেসিডেন্ট কে হবে নির্ধারণ করতে পারবে? পরবর্তী বিভিন্ন কমিটির মেম্বার কে হবে নির্ধারিত করবে? আমিও মুবাশশির বাইরে থেকেও তো এরকম একটা কমিটি দাঁড় করাতে পারবো। মুবাশশির একটা ফোন একটু নিতে চাই। হ্যালো দর্শক, কে বলছেন? হ্যালো, আমি খুলনা থেকে শেখ ইমরান বলতেছি। জি বলুন ইমরান। যে মুবাশশির আঙ্কেলের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের এই নির্বাচনে, বোর্ডের নির্বাচন নিয়ে আপনার আদালতের কাঠগড়ায় যাওয়া লাগলো, কেস হইলো, আমাদের ক্রিকেট ভবিষ্যৎটা কি? একটা নির্বাচন নিয়ে এত কিছু, সাবেক প্রেসিডেন্ট ছেড়ে লাগেন আপনার পাকিস্তানে দল পাঠাইতে যায়, সেখানে তার অনেক বিষয় কথা, সে কি চাচ্ছে আসলে? আপনাকে অনেক ধন্যবাদ। একটু আমি সোজাসুজি একটা জিনিস মনে করি, বাংলাদেশের স্বাধীনতা এসছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে। বাংলাদেশে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে। ক্রিকেট বোর্ডে যে কাজটি হোক, ভুল কাজটিও যদি হয়, সেখানে যদি কাউন্সিলর বা যারা ভোট দেওয়ার রাইট যাদের আছে তাদের মাধ্যমে এই জিনিসটা হতে পারবে। অবশ্য আমি একই সাথে ওর সাথে মামুনের সাথে 100% একমত যে আমাদের কাউন্সিলর সিলেকশন, ভোটের পদ্ধতি, এটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বলে আমিও মনে করি না, এবং গণতান্ত্রিক হলেও পূর্ণাঙ্গভাবে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় বলে আমি বিশ্বাস করি না। এটা পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজন। একটু টু দ্য পয়েন্টে কি মামুন ভাই বলবেন, সেটা হচ্ছে যে ইলেকশনের মতো একটা ব্যাপার যেটা তো নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই হচ্ছে ওই নির্বাচন এবং যারা ইলেক্টেড বডি আসবে তাদের, কিন্তু এই নির্বাচনটাই যখন ঝুলে থাকে তখন ওভারঅল ক্রিকেটের উন্নয়নের যে প্রক্রিয়া সেটা নিশ্চয়ই বাধাগ্রস্ত হয়। যখন একটা কমিটমেন্ট থাকে, যদি কমিটমেন্ট না থাকতো তাহলে একটা পরিস্থিতি যে যেখানে কোনো কমিটমেন্ট নাই, এই পদ্ধতিতেই চলবে উপদেষ্টা পরিষদ নিয়ে, তখন কিন্তু একটা পরিস্থিতি হয়। আরেকটা পরিস্থিতি হলো যে একটা কমিটমেন্ট নিয়ে যখন একটা গ্রুপ একটা জায়গায় আসে যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করব, তখন যখন নির্বাচনগুলো হয় না, বিলম্বিত হয়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহের দেখা দেয় যে অ্যাকচুয়ালি তাহলে তারা এখানে কমিটমেন্ট রাখতে পারছে না, তাদের কাজের বেলায় তারা কি কমিটমেন্ট রাখবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কমিটমেন্ট করার পরে কমিটমেন্ট রাখাটা, এবং এই যখন রাখা হয় না তাদেরও কিন্তু গ্রহণযোগ্যতা বিসিবির ভিতরে এবং বাইরে দিনে দিনে কমতে থাকে। যখন আপনার গ্রহণযোগ্যতা কমতে থাকবে তখন কিন্তু আপনার লিডারশিপেও একটা প্রভাব ফেলবে। যখন আপনার কর্মচারীদের কাছে আপনার গ্রহণযোগ্যতা কিংবা প্লেয়ারদের কাছে কিংবা দেশের জনগণের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমবে, তখন আপনার অথরিটি কমবে, তখন কিন্তু এই টিম ওয়ার্ক গুলো আস্তে আস্তে লুজ হতে থাকবে। সো এটা সুদূর প্রসারী এফেক্ট আমার মনে হয় বোর্ডে ফেলে। আরেকটা ফোন আছে, এটা একটু নিতে চাই। হ্যালো দর্শক, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি ঢাকা থেকে দিকি বলতেছি। জি বলুন।
আমার একটা কোশ্চেন ছিল, আমাদের যদি ক্রিয়াঙ্গনই এত রাজনীতি ঢুকে যায় তাহলে আমাদের দেশ চলবে কিভাবে, এই হচ্ছে লেগে একটা কোশ্চেন। আর ক্রিয়াঙ্গনে যারা যোগ্য তারা কেন আসতেছে না? প্লেয়ার বলেন, আপনি কমিটি বলেন, আসতেছে না, কেন আসতেছে না? এর কি কোনো উপায় নেই? আপনাকে অনেক ধন্যবাদ। খুবই একেবারে সময় উপযোগী প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর নিব একটা বিরতির পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগিরই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আর আজকে আমরা কিন্তু কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং চলমান সংকট নিয়ে। আমাদের সঙ্গে দুই অতিথি আছেন, রিয়াজউদ্দিন আল মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যানও ছিলেন, এবং সঙ্গে আছেন স্থপতি মুবাশশার হোসেন, তিনি পরিচালক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনারা চাইলে আমাদের আয়োজনে যোগ দিতে পারছেন, সেক্ষেত্রে ফোন করতে হবে 028170305 থেকে 07 এই নাম্বারগুলোতে। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল, মানে দুই পার্টি উত্তরটা নেই। একটা হচ্ছে যে খুব ভালো এক্সাম্পলই হতে পারে যে মুবাশশির ভাই এবং মামুন ভাই যারা সংগঠক হিসেবে ক্রিকেট বোর্ডে সফল ছিলেন, দুজনই একেবারে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তার মানে হচ্ছে যোগ্য মানুষটা এখন আর ক্রিকেটের সঙ্গে ইনভলভ নেই। উনি যে প্রশ্নটা করেছিলেন স্পোর্টসের সঙ্গে পলিটিক্স কেন এইভাবে ইনভলভ হয়, সেকেন্ড হচ্ছে যোগ্য মানুষরা কেন সাংগঠনিক পদে থাকেন না। প্রথমে হচ্ছে যে রাজনীতির বাইরে কিন্তু কোনো দেশে কোনো কিছুই করা সম্ভব না। আমরা যেরকম, আমি আর্কিটেক্ট হিসাবে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে বলি যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার্স ক্যান কাম আপ উইথ এক্সিলেন্ট ডিজাইন, বাট ইমপ্লিমেন্টেশন লাইজ উইথ দ্য পলিটিশিয়ান। খেলাধুলার বেলাও রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে হবে, কিন্তু সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে যে রাজনীতিকরণ যেটা, এটাকে আমাদের বন্ধ করতে হবে। আমরা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে যে কোনো সরকার এসে বলতে পারে যে ক্রিকেট খেলা বহু ব্যয়বহুল, বাংলাদেশের গরিব দেশে এটার দরকার নেই। যে কোনো সরকার কিন্তু এরকম একটা চিন্তা নিতে পারে। এই চিন্তাটা যাতে না নেয় সেটার দায় দায়িত্ব হলো আমাদের, তাদেরকে বোঝানো যে বাংলাদেশের ফ্ল্যাগ সারা বিশ্বে সর্বোচ্চ অবস্থানে ক্রিকেট বোর্ড নিয়ে, ক্রিকেটের ছেলেপেলেরাই নিয়ে গেছে। যখন সব জায়গায় নেগেটিভ, সমস্ত মাত্রাগুলি নেগেটিভ, তখন ক্রিকেট নিয়ে গেছে সারা বিশ্বে পতাকাটাকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে গেছে। আমরা রাজনীতিবিদদের এটা বোঝাতে পেরেছি, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা পেয়েছি এবং পাচ্ছি। কিন্তু এই সহযোগিতার পাশে পাশে রাজনৈতিকরণের একটা বিরাট প্রচেষ্টা আমরা শহরও দেখতে পাই, যেটা অবশ্যই আমি ওই বক্তার সাথে একমত। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য কিন্তু আরেকটি পন্থা আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেশে যদি ঘন ঘন মিলিটারি গভর্নমেন্ট আসে, ক্রিকেট বোর্ডেও মাঝে মাঝে মিলিটারি গভর্নমেন্ট আসবে, এরকম অ্যাডহক কমিটি আসবে। কিন্তু দুঃখ লাগে যখন সরকার ডেমোক্রেটিক, তারা যখন আনডেমোক্রেটিক কিছু কাজ করে, তখনই মানুষ সবচেয়ে বেশি ব্যথা পায়। আজকে যদি ডেমোক্রেটিক ওয়েতে যারা ইলেক্টেড হয়ে ক্রিকেট বোর্ডে ছিলেন, তারা ভালো মন্দ আমি কিন্তু বলছি না, কিন্তু তারা ডেমোক্রেটিক ওয়েতে এসেছিলেন, তাদের মাধ্যমে যদি ইলেকশন করা হতো, তাহলে সরকারের যে বর্তমান নীতি সেটার পূর্ণ বাস্তবায়ন হতো। আমরা এবং যে কোনো পরিবর্তন এই ডেমোক্রেটিক ওয়েতেই যদি করা হতো, তাহলে মানুষের পার্টিসিপেশন হতো। এটা হলো একটা পার্ট। আরেকটা হচ্ছে আমরা কেন ক্রিকেট বোর্ডে নাই, এটার কারণটা হচ্ছে যে মামুন একটু আগেই বলছে যে ক্রিকেট বোর্ডে যাওয়া বা লোকজনকে নিয়ে আসার পদ্ধতিগত কিছু ত্রুটি রয়ে গেছে। যেমন আমাকে কোনো না কোনো ক্লাবের কাউন্সিলর হিসাবে আসতে হবে। প্রথম হচ্ছে এক একটি ক্লাবের গঠন প্রণালী এক এক রকম। যে যখন টাকা দিচ্ছে ক্লাবকে, তখনই সে টাকাটা নিয়েই বলতেছে যে আমি 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা দেব, আমাকে ক্রিকেট বোর্ডের কাউন্সিল হিসাবে নমিনেট করতে হবে। কারণ ওই ক্লাবটি বাধ্য হয়েই কিন্তু এই কথাটি মেনে নিচ্ছে, কারণ না হলে সে ক্রিকেটের উন্নয়ন করতে পারছে না। এই সামগ্রিক অবস্থা থেকে বের হয়ে আসার কারণে হয়তো আমি ওই টাকা দিতে পারি নাই, সেই জন্য আমি কাউন্সিলর নাই, বা আমি টাকা দিতে রাজি না, আমি সেই কারণে হতে পারে। কিছু অ্যাড করবেন এই ব্যাপারে? যেটা হলো কি, আমাদের দেশে ক্রিকেটের পাশাপাশি আর অনেক খেলা আছে, যেরকম ব্যাডমিন্টন, কাবাডি,
দাবা, দেখবেন যে ওই ফেডারেশন গুলো ওই কমিটিগুলোতে কিন্তু লোকজন ঝাঁপায় পড়ে না। এটার প্রধানত কারণ হলো যে ক্রিকেটে যে অনেক সাকসেস আসছে এবং অনেক গ্ল্যামার আসছে, সাথে সাথে অনেক টাকা আসছে। সো এই কম্বিনেশন, এখন আমাদের দেশে তো সাকসেস অনেক কম, অনেক এরিয়াতে কম। সুতরাং যখন একটা জায়গায় সাকসেস আসে তখন ওইখানে অসংগঠক কিংবা রাজনীতিবিদ কিংবা সবাই এখানে ঢুকতে চায় যে টু গেট দ্য গ্ল্যামার, টু টেক দ্য মানি অর টেক দ্য পোস্ট। সো অল দিস, এখন দেখেন ক্রিকেটে যখন লাইভ খেলা দেখাচ্ছে তখন দেখা যায় যে আপনাকেও দেখাচ্ছে অ্যাজ এ সংগঠক হিসাবে। সো ইটস এ গ্ল্যামার, ইটস এ গ্ল্যামার। সো এই গ্ল্যামারটা তারা সবাই পেতে চায় আর কি। আর আমাদের দেশে যেটা বললাম যে কয়েকটা ক্ষেত্রেই শুধু আমরা সাফল্যতা পেয়েছি। সুতরাং এখানে ঢোকার জন্য কম্পিটিশন ইজ ভেরি হাই। সো দেখা যায় সেই ক্ষেত্রে অনেক যোগ্য লোকরা বাদ পড়ে যায়, অযোগ্য লোকরা যে কোনো উপায়ে ঢুকে যেতে দেওয়া যায় এবং সম্ভাবনা সবসময় থাকে, এবং তাতে করে ক্রিকেট নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা ফোন আছে, ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই। হ্যালো দর্শক, কে বলছেন? জি, আমি ইমতিয়াজ মাদারীপুর পানিচত্র থেকে বলছি। আমার দুটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, এখানে যারা দুজন আছেন শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে সম্মান জানিয়ে বলতেছে যে আমাদের বোর্ডে যারা গত 2 জন আসছে বা এখন আছে, তারা বিভিন্ন ভাবে বলছে, আমাদের বিভিন্ন আশা দিয়েছে যে আমাদের ক্রিকেটকে বিভিন্ন ভাবে সাজাবে। মুস্তফা কামাল সাহেব একটা কথা বলছেন, তিনি এসে যে এখন বড় ক্ষমতায় গেছেন, কিন্তু তার ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন হলো, আমাদের যারা বোর্ড প্রেসিডেন্ট আছে তারা আসলে ক্রিকেটাররা প্রফেশনাল হলেও তারা প্রফেশনাল হতে পারে না। আমরা দেখছি যে আমাদের লিগ এখনো ঠিকভাবে চলতে পারছে না। তারা বলতেছে যে ক্রিকেটার স্বল্পতা। এখন আমাদের গ্রামে গঞ্জে প্রচুর ক্রিকেটার আছে, তাদেরকে ঠিক মতো আনতে পারে না, আমাদের ক্রিকেটার দিয়ে ঠিক মতো করতে পারে না। আর আমি তাদেরকে দুজনকে বলবো যে আমাদের ক্রিকেটের সফলতা আসলে আসল সফলতা তাদের উপর নির্ভর করলেও পরোক্ষভাবে কিন্তু এই দুজন মানে আমাদের যারা বোর্ড কর্তা আছেন তাদের উপরে কিন্তু নির্ভর করে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দুটো প্রশ্ন পেয়েছি। একটা হচ্ছে যে যারা কাজ করছেন তারা ঠিক কতটা সফলভাবে কাজ করছেন, কারণ আমাদের প্রিমিয়ার লিগ কিন্তু এখন একেবারেই বন্ধ। এবং সেকেন্ড প্রশ্নটা একটু মাউন্ট ভাইয়ের কাছ থেকে এইটা নিয়ে, যে একই সঙ্গে কিন্তু আপনি জানেন যে ফোরাম থেকে গতকালকে আশিকুর রহমান মিকু সাহেব একটা লেটার দিয়েছেন। তারা যে জেলা এবং বিভাগের অংশগ্রহণে যে জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় সেটা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। মানে এটা কতটা যৌক্তিক? একই সঙ্গে লিগ হচ্ছে না এবং জাতীয় চ্যাম্পিয়নশিপও। অ্যাকচুয়ালি যে প্রশ্নকর্তা তাকে বলতে চাই, আমরা কিন্তু দুজনের একজনের বোর্ডে নাই, উনি একটু ভুল করতে পারেন আমাদের। সো সেকেন্ড হলো যে প্রথমত খেলাধুলার উন্নতি খেলাধুলা করলেই হবে। সুতরাং খেলাধুলা যেখানে মাঠে গড়াবে না সেখানে আপনি কোন রকম ফর্মুলায় কাজ করবেন না। সুতরাং আমাদের কিন্তু বোর্ড এখন যেটা আছে সেটা এনাফ প্রফেশনাল না। আমাদের আগামী 3 বছরে কিংবা 5 বছরের প্রিমিয়ার লিগ কোন ডেটে হবে এটা এখনই ফিক্স করা দরকার। কেন আমরা আজকে এসে বলবো যে জুন মাসে কিংবা জুলাই মাসে লিগ হবে? এটা তো আগে 3 বছর আগে থেকেই ক্যালেন্ডার ফিক্স করা দরকার। বিকজ এই লিগগুলা ছাড়া আমাদের খেলোয়াড়রা বের হবে না, এটা আমরা খুব ভালোভাবেই জানি। দুর্ভাগ্য এটা যে এখন আমাদের চিন্তা করা উচিত জেলা পর্যায়ের প্রিমিয়ার লিগগুলো হয় কিনা। সেই জায়গায় আমরা ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলছি আজকে এসে, বিকজ আমি তো চাই যে প্রত্যেকটা জেলার প্রতিনিধিরা এখানে বোর্ডে আছেন এবং আমাদের দেশে ভেরি কম্প্যাক্ট। সো আমরা যদি বোর্ডে কন্ট্রোল রুম থাকে যে প্রোগ্রাম করে দেওয়া হয়, বিকজ কাউন্সিলর্স আর দেয়ার, সো তো তাদেরও তো একটা দায়িত্ব আছে। শুধু তাদের দায়িত্ব ভোট দেওয়া আর পছন্দের লোককে বোর্ডে আনানো, এটা তো শুধু তাদের দায়িত্ব না। তারা যদি ক্রীড়া সংগঠক হয়ে থাকে, আমি তো দেখলাম না সবাই মিলে একদিন আন্দোলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হলো যে আমাদের এলাকায় ক্রিকেট হচ্ছে না, ক্রিকেট না হওয়া পর্যন্ত আমরা বোর্ড থেকে যাব না। তাহলে আমি বুঝতাম যে আমাদের সংগঠকরা অ্যাকচুয়ালি খেলাধুলার অন্তপ্রাণ। বিকজ এটা একদম বেসিক, এটা বেসিক। এটার জন্য ইন্টেলেকচুয়াল অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। মুফাসসির ভাইয়ের এই ব্যাপারে অ্যানালাইসিসের আমার দরকার হয় না। একজন সাধারণ লোক বলতে পারবে যে মাঠে যদি খেলাধুলা না হয়, মাঠে যদি লিগ না হয়, আর অন্য যাই করেন আপনি, কিছুই হবে না বাংলাদেশ ক্রিকেটের।
না, মহসিন ভাই একই সঙ্গে ওইটা তো বলবেনই, সঙ্গে একটু যোগ করে দিবেন যে তিনি বলেছেন যে আগের বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তার কি ভূমিকা ছিল, এবং শীর্ষ পর্যায়ে তিনি চান যে সাবেক ক্রিকেটারদের ইনভলভ। আগের বোর্ড যেটা কনস্টিটিউশনটা তৈরির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। কনস্টিটিউশনে কিন্তু আমরা যখন উপস্থাপন করেছিলাম সেখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল, এবং এটা জামালি সাহেবের ওইখানেও সিদ্ধান্ত হয়েছিল। অনেকগুলি মিটিং এ স্টেট অফ ইমার্জেন্সির সাথে সময় আমি ইনভলভ ছিলাম যে প্রেসিডেন্টকেও ইলেক্টেড হতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জামালি সাহেব ওখানে একটি ড্যাশ দিয়ে দিলেন ইলেক্টেড সিলেক্টেড, এবং সেই বলে কিন্তু উনি অনেকদিন পর্যন্ত সরকার ইলেক্টেড সরকার আসার পরেও কিন্তু উনি অনেকদিন ছিলেন। পরবর্তীতে ওনাকে অনেকটা বাই ফোর্স সরাতে হয়েছে। এই যে মোহ, এই মোহটাই কিন্তু বারবার আমাদেরকে দুরবস্থায় নিয়ে যাচ্ছে। এবং পরবর্তী প্রেসিডেন্ট কিন্তু ইলেক্টেড হয়ে আসেন নাই, যেহেতু ইলেক্টেড এন্ড সিলেক্টেড সরকার সবসময় চায় সিলেক্টেড, ওই অপশনটাকে ইউজ করতে চায়। আমরা এই ইলেক্টেড করার কনস্টিটিউশনটা কিন্তু এই 12তে এসছে। হ্যাঁ, হয়তো খারাপ একজন প্রেসিডেন্ট আসতে পারে, কিন্তু এই পদ্ধতির মাধ্যম ছাড়া আমি ভালো লোককে কিন্তু কখনোই নিয়ে আসতে পারবো না। এর বিনিময়ে কি হবে? একজন যে কোনো লোক বাইরে থেকে দাঁড়াতে পারবে, যাকে যে খেলাধুলার সাথে সম্পৃক্ত, এরকম একজন লোক আসতে পারে, একদম রিভলিউশনারি চেঞ্জ ক্রিকেট বোর্ডে আনতে পারে। আর মামুন যে কথাগুলি বললো এগুলি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার জীবনে আমি দেখেছি যে ক্রিকেট প্লেয়ারদের দুপুরের লাঞ্চ আমরা ফুটবল প্লেয়ারদের কাছ থেকে টাকা জোগাড় করে কিন্তু আমরা লাঞ্চের পয়সা জোগাড় করেছি। একটা সময় এই ছিল। আর সময়ের বিবর্তনে ক্রিকেট এমন একটা জায়গায় পৌঁছেছে যে লোকজন ঝাঁপিয়ে পড়ছে এর মাধ্যমে নিজের পরিচিতিটা সবার কাছে তুলে ধরা। আমি এটাকে খুব একটা খারাপ বলি না, এটাও ক্রিকেটের পিছনে একটা আর্থিক সচ্ছলতা নিয়ে আসে, কিন্তু তার ভিতর থেকেই বের করে নিয়ে আসতে হবে যে যারা সত্যিকার অর্থে খেলার জন্য সময় দিতে পারে। আমরা যদি এই কাজটি করতে পারি, এবং খেলার বাইরে খেলার উন্নয়ন করা সম্ভব না। আমরা আরেকটা ফোন একটু নিব আসর ভাই। হ্যালো দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বলছি। জি, আমি আপনাদের অনুষ্ঠানে দেখতেছি। আমার প্রশ্ন হলো যে আমি প্রবাসী হয়েও আমার বাংলাদেশের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা আছে। এজন্য আমি বলতে চাচ্ছি যে ওই যে আমাদের ভাই যে বললেন যে এই গ্ল্যামারের জন্য আছে, আসলে আমি বলতে চাচ্ছি যে গ্ল্যামারের জন্য না, যেই আসুক না কেন, বোর্ডে যে প্রার্থীকে দেখ না কেন, এরকম কিছু প্রার্থী দেখ যারা ক্রিকেটের টানে আসে, ক্রিকেটের জন্য আসে, হ্যাঁ, যারা ক্রিকেটের জন্য চিন্তা করে। দেশে, আমাদের দেশে অনেক ক্রিকেট উন্নতি করার জন্য হ্যাঁ অনেক প্লেয়ার আছে, এবং প্রবাসী অনেক খেলোয়াড় আছে, এবং আমাদের শ্রদ্ধেয় মোস্তফা সাহেব কিন্তু আইসিসি ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, তারা যদি উদ্যোগ নেয় আমাদের ক্রিকেট অনেক উন্নত হবে। তাই আমি চিন্তা করি একটা গাছ হওয়ার আগে শিকড়টা যেন ভালো হোক। এটা আমার এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এটা যে আমাদের ক্রিকেটে যেই বিসিবির যে বোর্ড মেম্বার আসুক না কেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা যেন এই আইসিসি মানে বিসিবির যে টুর্নামেন্ট ফিক্সচার এবং কোচদের সাথে কিছু সহযোগিতা করে কিছু ট্রেনিং করুক, যাতে আমরা মাশরাফি এবং নাজমুল এরকম কিছু প্লেয়ারদের না হারে। তারা, আমি অনেকভাবে খবর শুনেছি যে বোর্ডের কিছু করার দরকার, এবং খালেদ মাসুদ পাইলট ভাইও বলেছেন যে এটা বোর্ডের এক ধরনের ব্যর্থতা, খেলোয়াড় এখানে ইনজুরি পড়ে, তারা কেন একটা প্রোগ্রাম। আমি আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরটা দিচ্ছি মহসিন ভাই, একটা ব্রেক নেই, ব্রেকের পরে সেটা আলোচনা করব। দর্শক, বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গে আছি আমি আহমেদ রাকিব, আর আমাদের দুই অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক এবং মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন এবং স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং সাম্প্রতিক সংকট নিয়ে। দর্শক, চাইলে আপনারা কিন্তু আমাদের আয়োজনে যোগ দিতে পারছেন, সেক্ষেত্রে ফোন করতে হবে 02817 0305 থেকে 07 এই নাম্বারগুলোতে।
বিরতিতে যাওয়ার আগে আমরা আরব আমিরাত থেকে একটা ফোন পেয়েছিলাম, এবং এরা কিন্তু একবার ট্রু লাভার, যারা অত দূরে থেকেও প্রবাসে থেকেও ক্রিকেটটাকে ফলো করেন এবং ক্রিকেটের মঙ্গল চান। দুটো একটা ব্যাপারে আমরা কথা বলেছি যে কেন ভালো সংগঠকরা ইনভলভ থাকতে পারে না, সেটার ব্যাখ্যা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে বোর্ডের অ্যাক্টিভিটিস নিয়ে তিনি বলেছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে কিছু কিছু জায়গায় আমরা একবারে প্রবলেমে পড়ি। এটা নিয়ে যদি মোহন ভাই একটু বলেন। না, সেটা তো অ্যাকচুয়ালি প্রতিফলন মাঠে ঘটবে এবং দর্শকরা যখন দেখবেন তারা নিশ্চয়ই একটা গেজ করতে পারবেন যে পরিকল্পনা কত দূর পর্যন্ত আছে কিংবা নাই। সো দেখেন, আমাদের একটা ধারাবাহিকতা থাকতে হবে, যেটা আমরা ধারাবাহিকভাবে উপরের দিকে উঠতে থাকবো। এটার জন্য অলওয়েজ লং টার্ম প্রোগ্রাম দরকার। অ্যাকচুয়ালি ক্রিকেটে আমরা তো সবাই আমরা জানি আমরা এখন ইন্টারন্যাশনালি কম্পিট করছি। এটা সো ইন্টারন্যাশনাল যে কোনো স্পোর্টস এখন সো কম্পিটিটিভ, এবং 10 বছর 15 বছর 20 বছরের প্রোগ্রাম নিয়ে প্রত্যেকটা দেশ কাজ করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ডে টু ডে বেসিসে কাজ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কম্পিটিটিভ কোনো স্পোর্টস খেলতে পারবে না। সুতরাং বাংলাদেশকে যে কোনো খেলায় আগাতে হলে প্ল্যান লাগবে, এবং প্ল্যান এক্সিকিউট করার জন্য যে সেট আপ অফ স্টাফ দরকার, যে প্রফেশনালিজম দরকার, যে ইনস্ট্রুমেন্ট দরকার, ওগুলা বাংলাদেশের লাগবে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ আমরা করতে পারবো না। আমরা আশা করতে পারি, আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি, আমরা চেতে পারি যে প্রত্যেকটা খেলায় আমরা জিতবো, সেটা অ্যাকচুয়ালি হবে না। সেটাই বাস্তবতা। আমাদের করতে হলে আমাদের আধুনিক হতে হবে, আমাদের সমসাময়িক দুনিয়া কিভাবে চলছে সেভাবে আমাদের সেই ট্র্যাকে যেতে হবে। প্রফেশনালিজম আনতে হবে নাম্বার 1 এভরিওয়্যার। আপনার আনপ্রফেশনাল লোক, আপনার যতই কাছের লোক হোক না কেন, তাকে দিয়ে আপনি কাজ সমাধান করতে পারবেন না। ধরুন আপনার আজকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলাম, কিংবা মোফাজ্জল ভাই হলেন, ওনার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন, উনি যদি বোর্ডের কোন জায়গায় দেন যেখানে সে উপযুক্ত না, সেটার এফেক্ট পড়বে বাংলাদেশ ক্রিকেট খেলা। এক্স্যাক্টলি, মাঠের মধ্যে, সেটা যে কোনো জায়গায় হোক। জি, আপনার অবস্থান, আপনার পথটা হয়তো একটু শক্ত হবে, মানে আপাত দৃষ্টিতে অ্যাকচুয়ালি শক্ত হবে না। আপনার মানসিকভাবে আপনি ফিল করতে পারেন যে আপনার সারাউন্ডেড বাই অল ওন পিপল, বাট আপনি একটা ধোকার মধ্যে আছেন। আমাদের সঙ্গে দেখি কেউ একজন আছেন, হয়তো সারপ্রাইজ কেউ থাকতে পারেন। কে আছেন আমাদের সঙ্গে? আমি আসিফ বলছি, গায়ক আসিফ। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি। আমি একজন তৃণমূল ক্রিকেটার হিসেবে প্রোগ্রামটা দেখি রেগুলারলি। জি। এবং আমি মোহন ভাইয়ের সাথে একমত যে আসলে আমি আজকে কোনো প্রশ্ন না, আমার জাস্ট আমি শেয়ার করবো একটু যে তৃণমূল ক্রিকেটটায় আমি যেটা বলতে চাই, মোহন ভাইকে খুব ভালো সংগঠক তারা দুজনেই। আমি শুধু কুমিল্লার কথা যদি বলি, একজন সেক্রেটারির যদি 8টা টিম থাকে এবং এই 8টা টিম যদি পারস্পরিক খেলে, তাহলে এটা পাতানোর বাপ পাতানো খেলা হবে। এটা শুধু আপনার এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি লক্ষ্য করবেন যে যারা সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি লেভেল বা ট্রেজারার লেভেল আছে, তারা কাউকে ক্লাব কিনতে দেয় না। কোন সেকেন্ড ডিভিশন বা কোয়ালিফাইং রাউন্ড বা ফাইনাল, যেটা আমরা বলি না কেন, যেখানে নতুন সংগঠক বা নতুন সংগঠন আসবে, তারা কোনো সুযোগ দেয় না। বরং পুরোনো ক্লাব যেগুলো আমরা কিনতে যাই, সেগুলো তারা কিনে ফেলে কম দাম দিয়ে বা ট্রেড করে। এখন আমার কাছে ওনাদের আজকে মতামত মনে হচ্ছে আসলে বাংলাদেশ ক্রিকেটে হয়তো কিছুটা সম্ভাবনা আছে। এবং 24-কে আমি অনুরোধ করব যে আপনারা কেন শুধুমাত্র রাজশাহী, খুলনা বা চিটাগং থেকে ক্রিকেটার আসছে, বাড়ির পাশে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে কোনো ক্রিকেটার আসছে না কেন? 24 এর মাধ্যমে আপনারা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা বাড়ি চালান দেন যে আমাদের ক্রিকেট সংগঠকরা শুধুমাত্র ভোটাভুটি এবং দলবাজি এবং হাইকোর্টে মামলার হুমকি দিয়ে যে খেলাধুলো ধ্বংস করে দিচ্ছে, এই সমস্ত সংগঠকদের হাত থেকে বিসিবি কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটার থেকে বাঁচাবে, সেই সময় সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। অন্যথায় আমরা শুধু কিন্তু এখন আল্লাহর ওপর ভরসা করে আমাদের ক্রিকেট টিম হচ্ছে। আমাদের প্রিমিয়ার লিগ তো বাদে দিলাম ঢাকা, সারা দেশে খেলাধুলো হচ্ছে না, গ্যালারি ছিদ্র হয়ে দর্শক পড়ে যাচ্ছে নিচের দিকে, এবং আপনার মাঠের মধ্যে 1 হাত লম্বা ঘাস পাবেন না ক্রিকেট সিজনে। তো ক্রিকেট যদি তৃণমূল পর্যায়ে না ছড়ায়, তাহলে কিভাবে ক্রিকেট আগাবে, এটা আমার মাথায় ঠিক বোধগম্য নয়। অনুরোধ করবো 24-কে, আমাদের দেশে একটা সমস্যা, সাংবাদিকদেরকে সবাই রেসপেক্ট করে। আপনারা এগুলো প্রতিবেদন নিয়ে এসে দেখান যে আমাদের সংগঠকরা যার সময় কাঠ খেলার জন্য, হাউসে খেলার জন্য এবং যাত্রা প্যান্ডেল এবং বাণিজ্য মেলা করার জন্য তারা কতটুকু তৎপর থাকে, এবং তাদেরকে কিভাবে এখান থেকে বেড়ে হাউজি জুয়া এই সমস্ত
বাদ থেকে খেলাধুলা কিভাবে করা হবে সেগুলোর জন্য আপনার তদন্ত প্রতিবেদন করেন, আমি খুবই কৃতজ্ঞ থাকবো দেশবাসীর পক্ষ থেকে। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ, 24 কে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট করে খুব সুন্দর মানে আসলে উনি একজন নিবেদিত প্রাণ খেলা প্রেমিক, এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আর তৃণমূল পর্যায়ে আমরা কিন্তু অহরহ একটা কথা বলে আসছি যে ঢাকার ক্লাবগুলি আমরা তৈরি করা প্লেয়ারকে একটু ফেসের এই যে এখানে বসার আগে যেরকম রং দাও তোমরা, ঠিক ওইভাবে আমরা একটু ফেসের রং দিয়ে কিন্তু মাঠে নামাই। আসল ক্রিকেটার কিন্তু তৈরি হয় ঢাকা শহরের বাইরে থেকে, এবং সেটার ব্যাপারে কিন্তু আমাদের নজর নাই। আমরা যদি প্রতিটি ডিস্ট্রিক্টের সাথে খেলার ব্যাপারটাকে যদি নির্ধারিত করতে পারি, এবং যখন ন্যাশনাল টিম দেশের বাইরে খেলে সেইখানে রুটিন ইজ এ মাস্ট। কারণ আমার ইচ্ছা মতো বিদেশের কোন টিম কিন্তু সময় পরিবর্তন করবে না। 3 থেকে 5 বছরের রুটিন কিন্তু সারা বিশ্বে হয়ে থাকে। তার ফাঁকে ফাঁকে সেই রুটিনের ভিত্তিতে আমাদের দেশের ভিতরে খেলার ব্যবস্থা করতে হবে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সময় ডিস্ট্রিক্টে ক্রিকেট প্লেয়ার পাওয়া যেত না, কিন্তু স্বাধীনতার পরে গ্রামের অলিতে গলিতে এখন ক্রিকেট প্লেয়ার তৈরি হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এদেরকে যদি আমরা সঠিকভাবে তুলে আনতে না পারি তাহলে এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। একটু আমার মনে হয়েছে কি যে আমার কথা বাদ দিয়ে শুধু আমি আসিফের কথাগুলো শুনি, অ্যাবসলিউটলি আমার এটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ও একদম মাঠের থেকে দাঁড়ায় একদম মাঠের থেকে দাঁড়ায় পুরো চিত্রটা আপনাকে দিয়ে দিচ্ছে বাংলাদেশে। সো এই ভিত্তিতে যদি কাজ হয়, উনি যেটা বললেন এটা যদি সলিউশন হয় তাহলে কিন্তু বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এবং এটা যদি সলিউশন না হয় এটার উজ্জ্বল ভবিষ্যৎ নাই। সুতরাং এটা অ্যাকচুয়ালি যেটা উনি বলছেন এটাও গুরুত্বপূর্ণ। আপনারাও যদি টিভি চ্যানেলগুলো যে এই যে ইনভেস্টিগেটিং রিপোর্ট যদি আপনারা করেন, যে কুমিল্লার কথা বললো একজন জেনারেল সেক্রেটারির কাছে 8টা টিম আছে, তাহলে ওখানে আপনি কি কম্পিটিটিভ বিফোর দ্য ম্যাচ হি উইল ডিসাইড। এবং একটু মজার কথা বলি, এই প্রোগ্রামে আসার আগ মুহূর্তে দিলুর সাথে আলাপ করতে যা বললাম যে আমাদের অমুক অমুকের 2-3টা করে ক্লাব আছে, তার মানেই হচ্ছে যে খেলার শুরুতেই যে ওনার উইল টেক দ্য ডিসিশন কাকে হারতে হবে কাকে জিততে হবে। শুরুতেই যদি এই ঘটনা ঘটে তাহলে তো কম্পিটিটিভ ম্যাচ হওয়ার কোনো সুযোগ নাই। মোহন ভাই, আপনি এটা কিন্তু হয়তো রুটের কথা বললেন, আমাদের ঢাকার লিগের প্রিমিয়ার লিগের চিত্রটাও কিন্তু অলমোস্ট সেম হবে। মানে এখান থেকে উত্তরণ করার জন্য মানসিকতা বদলটা একটা জরুরি নিশ্চয়ই। এর পাশাপাশি আসলে আর কি কি পদক্ষেপ আসলে বোর্ডের পক্ষ থেকে নজরদারি বা এই জায়গাগুলোতে কি করা? ও একটা কথা খুব সুন্দর বলছে, মানসিকতা পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সঠিক লোককে সঠিক জায়গায় নিতে হবে। এর তো বিকল্প নাই। তুমি ক্লাস 10-এর ছেলেকে তো ক্লাস 3-এর ছেলেকে দিয়ে পড়াইতে পারবা না, যতই চেষ্টা করো, যতই ভালো দেখতে সুন্দর হোক, স্বাস্থ্যবান হোক, কিন্তু সে তো পড়াতে পারবে না। আমার তো বিকল্প নাই। আমার অ্যাকচুয়ালি প্রথম অনুরোধ হলো যে আমাদের যারা দেশ চালান ওনারা আমাদের নেতা এবং নেত্রী এবং আমাদের গার্জিয়ান, ওনারা যদি এই স্পোর্টসটাকে আলাদাভাবে দেখেন এবং এই স্পোর্টসটাকে অ্যাকচুয়ালি দেখেন যে যার অভিজ্ঞতা আছে, যার সাংগঠনিক দক্ষতা আছে, যার নিবেদিত প্রাণ এবং যে প্রফেশনাল, সেই রকম একটা লোক এই জায়গাগুলোতে বসালে নেতা হিসাবে, লিডার হিসাবে, আপনি এটা বিসিবিতে বলেন, আপনি এটা ফুটবলে বলেন, আপনি যে কোনো ফেডারেশন গুলোতে বলেন, এবং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আপনি যদি পার্মানেন্ট হয়ে যান যে আমি 5 বছরের জন্য পার্মানেন্ট, আমার পারফরমেন্স যাই হোক, আমার পারফরমেন্স যাই হোক, আপনি রেটিং করতে পারেন, জনগণ আপনাকে ভোট দিতে পারে যে আপনার রেটিংটা কি আপনি দেখতে পারেন যে 1 বছর পরে রেটিং হবে। উই হ্যাভ অল ইন্টারনেট দ্যাট বিসিবির প্রেসিডেন্টের রেটিং দিনে দিনে নিচের দিকে নামছে। So he'll be careful and so তার জায়গাটা যে একবারে পার্মানেন্ট 5 বছরের জন্য এরকম কোনো কথা নাই, অনাস্থা আসতে পারে তার এগেইনস্টে। সুতরাং আমাদেরকে দেখতে হবে জাতীয় স্বার্থ, আমাদের ব্যক্তির চেয়ে বড় আমাদের জাতীয় স্বার্থ। আমি ব্যক্তিগতভাবে ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি হলাম, কিন্তু আমার দেশের অবস্থা ইথিওপিয়ার মতো, আমার তো কোনো সেই সাফল্যের আমার তো দরকার নাই। আমার দরকার হলো, দেখেন আমরা কি শিখি স্পোর্টস থেকে শিখি একজন ক্যাপ্টেন দলের প্রয়োজনে 12 ম্যান হয়। এখানে রিকি পন্টিং হোক, তেন্ডুলকার হোক, গাঙ্গুলি হোক, সো সেটাই আমাদের কিন্তু শিক্ষা ক্রিকেট থেকে, যে আমি প্রয়োজনে দলের জন্য বালতি টানবো। আমি সবসময় ক্যাপ্টেন থাকবো এরকম কথা না, কিন্তু দলকে জিততে হবে।
দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন। এবং সেই মনোমানসিকতা নিয়ে যেদিন আমরা সবাই এগিয়ে আসব যে মোফাজ্জল ভাই খেলুক, উনি ভালো প্লেয়ার, আমি মোফাজ্জল ভাইয়ের তোয়াল ধরবো, বাট আমার দল জিতুক, সেদিন আমাদের সবার জন্য আনন্দ। মোফাজ্জল ভাই তো আমরা সবাই মিলে আনন্দ করব। শেষ দিকে আছি তো, ছোট্ট একটা কথা বলি। এইটার পাশাপাশি আরেকটা মজার জিনিস আছে, যেটা বাংলাদেশে সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত চিন্তার চেতনার মানুষকে একতাবদ্ধ করে শুধুমাত্র আমাদের এই খেলাধুলা। এইটা কারণ এখানে কোনো রাজনীতি নাই। প্লেয়ার সিলেক্ট করার সময় আমরা কখনো বলি না তুমি কোন রাজনৈতিক দল করো। এই যে একতাবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, এইটাকে যদি আমরা নারিশ করতে না পারি, তাহলে আমরা তো পৃথিবীতে কোন অবস্থায় আমাদের অবস্থান হবে এটা চিন্তা করতেই ভয় লাগে। একবারে শেষ করে ফেলি আমরা আলোচনাটা, একবারে যদি শেষে খুব শর্ট করে মামুন ভাই যদি বলতে বলি, এটা অনেক প্রবলেমের কথা আমরা বললাম, কিন্তু এটাও তো ঠিক যে আপনি যদি এখন ইলেকশন না হয় তাহলে অনির্বাচিত এই বোর্ডটাই আরো দীর্ঘ সময়, মানে অনন্তকাল হয়তো চলতে থাকবে যদি প্রবলেমটা এখনই আমরা স্টপ না করি। সেক্ষেত্রে কি সমাধান আছে, খুব শর্ট করে যদি বলেন। এটা খুব কঠিন কোশ্চেন আমার জন্য। অ্যাকচুয়ালি এটা বলাটা খুবই ডিফিকাল্ট। আমরা একটা এমন জটিল সমাজে বাস করি না, যে আমি নিজেও জানি না যে 6 মাস পরে অ্যাকচুয়ালি বোর্ডের কিংবা এই ভবিষ্যৎ কি, কিংবা ক্রিকেট। অ্যাকচুয়ালি আমার কাছে, আমি নিজের বাহাদুরি নেওয়ার জন্য আপনাকে একটা উত্তর দিব, আমি অ্যাকচুয়ালি জানি না। এইভাবে হয়তো চলতে থাকবে, কোনো এক সময় ইলেকশন হবে। বাট ক্রীড়া সংগঠকদের সবার একসাথে হওয়া উচিত, যারা জেনুইন ক্রীড়া সংগঠক, যে আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি, আমি ইলেকশন করব না, বাট এমন ভাবে ইলেকশনটা হোক যে উনি যেটা বললো মোফাজ্জল ভাই, যে আমি ক্রিকেট বোর্ডে আসি, আমার অধীনে ইলেকশন হবে এবং তারপর আমি নির্বাচিত হব। তো সেইটা তো একটা সবার মধ্যে সন্দেহ থাকে, সো অনেক কিছু থাকে। সো আমরা এমন কিছু কাজ করি যেটা দেশের জন্য উদাহরণ হবে, অন্য যারা দেশের আঙ্গিকে আছেন তাদের জন্য উদাহরণ হবে। সবাইকে আমরা একটা উদাহরণ হিসেবে দেখাতে চাই যে স্পোর্টসটা একটা আলাদা জিনিস, এখান থেকে অনেকে অনেক কিছু নিতে পারেন। এখানে আমি একটু শেষ করে এক লাইনে বলি যে ইলেকশন করা সম্ভব, কারণ কোর্টের রায় হয়েছে যে পরবর্তীতে এখন সর্বশেষে পাপন সাহেব আসার পরে এনএসসি যে কনস্টিটিউশন দিয়েছিল এটা ইললিগাল, এবং ইতিপূর্বে যেটা কাউন্সিলরদের ভোটে অনুমোদিত হয়েছিল, সংশোধিত, এটাকে হাইলাইট করেছে কোর্ট। এখন এই অ্যাপিল, ওনারা অ্যাপিল করেছেন সুপ্রিম কোর্টে, এই অ্যাপিলটি যদি তুলে নেন কালকে ইলেকশনের ডিক্লারেশন দিতে পারবে অন দ্য বেসিস অফ দ্যাট। আপনাকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরা খুব করে আশা করি যে নিশ্চয়ই চলমান যে সংকট সেটা নিশ্চয়ই কেটে উঠবে এবং একটা ইলেক্টেড বডি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নেবে। দর্শক, এই ছিল বিয়ন্ড দ্য গ্যালারির আজকের আয়োজন। কাল একই সময় আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।